হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স অ্যানিমের এপিসোড 19। আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া সেভেন্থ প্রিন্সের প্লেলিস্টটি চেক করতে পারেন, সেখানেই সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। তো গাইস, আজকের এপিসোডে মজাদার কিছু দেখতে পাবেন। আপনারা যাকে ভিলেন মনে করবেন সে আসলে ভালো, আর যাকে ভালো মনে করবেন সে আসলে ভিলেন। অর্থাৎ বলতে পারেন এখানে কিছু গুরুত্বপূর্ণ টুইস্ট রয়েছে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোডটি। এপিসোড 19-এর শুরুতেই আমরা দেখতে পাই অনেক বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে 12 জন আর্চবিশপ এবং সিলফা লয়েড বাকি সবাই দাঁড়িয়ে আছে। সিলফা বলে, চার্চের মহান 12 জন আর্চবিশপ, আপনাদের সবাইকে এখানে স্বাগতম। পোপ গীতানে বলে, আজ আমরা এই পবিত্র দিনে এই রিচুয়ালটা সম্পূর্ণ করতে এসেছি, তাহলে এই ফেস্টিভ্যালকে আনন্দের সাথে শেষ করা যাক। সিলভা বলে, হ্যাঁ, তবে বৃষ্টি আমাদের জন্য একটা ব্যাড লাক নিয়ে এসেছে। পোপ গীতানে বলে, হ্যাঁ, এটা হয়তো আমার ভুল, কারণ বৃষ্টি আমার পিছু পিছু চলে আসে। সিলভা বলে, আমি দুঃখিত যে আপনার ওয়েলকাম রেডে এই বিষয়টা ক্যান্সেল করতে হবে, কিন্তু বাকি সবকিছু যেমন আছে তেমনই থাকবে। এরপর সিলভা সবাইকে বলে, আপনাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় চার্চের ইন্সপেকশন করতে হবে, আর অবশ্যই চিন্তা করবেন না, আমাদের গার্ড আপনাদের সাথে থাকবে। তখন কিছু পাদ্রী ক্ষিপ্ত হয়ে যায়। একজন বলে, আমাদেরকে পোপ গীতানের কাছ থেকে আলাদা কেন করা হচ্ছে? পোপ গীতানে বলে, এটা প্রিন্স অ্যালবার্টের প্ল্যান, আমাদের নিরাপত্তার জন্য। হয়তো ওই অ্যাটাকার যে ড্রিম ক্যাথেড্রাল পার অ্যাটাক করেছিল সে আসলে চার্চের শত্রু। তার মতে আমরা সবাই একসাথে না থাকলে ওই অপরাধীকে ধরা সহজ হবে। সিলভা বলে, হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। তখন তাও ভাবে, আমরা তাদেরকে আসল ঘটনাটা বলতে পারবো না। এর সবচেয়ে বড় কারণ ওই মনস্টারের ওপর চোখ রাখা। এমনটা হতে পারে সে তাদের মধ্যেই লুকিয়ে আছে। সিলভা বলে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সেফটির জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা আপনাদের যেমনটা বলেছিলাম, এখন আপনাদের ইন্সপেকশন করার স্থানে আমরা নিয়ে যাব। তো আপনারা এখন এই গাড়িতে বসতে পারেন। এরপর পোপ ওই গাড়িতে উঠে পড়ে। তার পিছু পিছু অ্যানেস্থেসিয়া যেতে চাইলে সিলভা তাকে আটকে দেয়। সিলভা বলে, আজকের জন্য আমি আপনাকে স্কট করব। অ্যানেস্থেসিয়া বলে, ধন্যবাদ আপনাকে। তখন আমরা ওই পাদ্রীকে দেখতে পাই যে দেখতে সেম টু সেম ওই ভিলেন পাদ্রীটার মতো। তখন তার কাছে অন্য একজন আর্চবিশপ এসে বলে, এগুলো আমার একদমই পছন্দ নয়, আমার কোনো গার্ডের প্রয়োজন নেই। যদি কোনো গর্ধপ আমার উপর আক্রমণ করে, ওরে মাইরা ভর্তা বানায়া পাগলা কারোতে পাঠায় দেবো। তখন ওই পাদ্রীটা বলে, আমার কথা শোনো বাচ, পুরুষ মানুষের এ ধরনের আজে বাজে কথা বলা উচিত নয়, কথা বলবে আমাদের হাত। বাচ বলে, এসব আজে বাজে কি বলছো দান্তে? তো গাইস, ওই ভিলেন পাদ্রীটার মতো দেখতে পাদ্রীটার নাম হলো দান্তে। বাচ আরো বলে, এসব কি বলছো দান্তে, হাত দিয়ে কে কথা বলতে পারে? দান্তে বলে, এজন্যই তো তুমি একটা বোকা। তখন বাচ রেগে যায় আর দান্তেকে উল্টাপাল্টা বলতে শুরু করে। তখনই রিয়ান দান্তের কাছে এসে বলে, ক্ষমা করবেন, কিন্তু আমার সাথে আসুন আর্চবিশপ দান্তে। এরপর দান্তে রিয়ানের সাথে চলে যায়। তখন বার্টস রেগে বলে, এখনো কথা শেষ হয়নি, তুমি কোথায় যাচ্ছ দান্তে? এরপর পিছন থেকে একটা বৃদ্ধা আর্চবিশপ এসে বার্টসকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সে বলে, তুমি আমার সাথে আসো। বার্টস বলে, আমাকে ছেড়ে দাও বুড়ি মহিলা, আমি দান্তের সাথে কথা বলছিলাম। এত বয়স্ক হয়েও তার শরীরে এত শক্তি কিভাবে? এরপর ওই বৃদ্ধা আর্চবিশপ ক্রোর কাছে এসে বলে, সিকিউরিটির জন্য ধন্যবাদ। আসলে ক্রো বার্টস আর ওই বৃদ্ধা মহিলার সিকিউরিটির দায়িত্ব নিয়েছে। তখন ক্রো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বার্টস বলে, মনে হচ্ছে সে বেশি কথা বলে না, তাই না? তখন তো তাও আছে তার নিজের চিন্তায়। তখন তাও ভাবে, এদের মধ্যে আমার কাকে গার্ড করতে হবে, কোনোভাবে একটা হট পোলা পাইলেই হয়। তখন গ্যালেরিয়া একজনকে দেখিয়ে বলে, মনে হয় এই আর্চবিশপটা। র্যান দেখে একজন টাকলা, তখন সে শক খেয়ে যায়। তাও বলে, না, এখনো চান্স রয়েছে, আমাকে আরো একজন গার্ড করতে হবে, এইবার তো যেমনিও একটা হট পোলা পামুই। ডালিয়া বলে, ওই যে আর একজন। এরপর তাও দেখে আর একটা টাকলা, তখন তাও হতাশ হয়ে বলে, এই দিকে আসুন, আর সে পা টেনে টেনে চলছিল। তখন ওই পাদ্রী বলে, তুমি আমাদের দেখে পেরেকফেল নায়িকার মতো থুতমা করে রাখছো কে? আমাদের সাথে একটু ভালো ব্যবহার করো। এরপর ব্যাবিলনের কাছে একজন পাদ্রী এসে বলে, ওইটা তুমিই ছিলে যে বলেছে ড্রিল ক্যাথেড্রালের উপর একজন পাদ্রীর মতো দেখতে লোক আক্রমণ করেছিল। ব্যাবিলন বলে, ঠিক বলেছ। ওই পাদ্রী বলে, আর তোমার মনে হয় ওই লোকটা চার্চ মেম্বারদের মধ্যেই একজন হবে, তাই না? তখন আরেকজন পাদ্রী বলে, বদমাশ কোথাকার, তোমার এমনটা ভাবার সাহস কিভাবে হয়? তুমি আমাদের অপমান করছো। আর ওই পাদ্রীটার নাম হলো থর। এরপর ওই গোলাপি চুলের পাদ্রীটা বলে, শোনো, আমার তো মনে হয় আমাদের সবাই একসাথে থাকলেই বেশি নিরাপদ থাকতাম। এরপর সে হাসতে হাসতে গাড়ির ভিতরে চলে যায়। ওইদিকে আবার দেখি ডালিয়া মদের বোতল হাতে নিয়ে ঢুলতে ঢুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বলে, আপনারা আমার সাথে আসুন মাই ডিয়ার প্রিশাপস। তখন ওই দুজন পাদ্রী বলে,
থামো 1 মিনিট, তোমার হাতে ওইটা কি? ডালিয়া বলে, এটা জাস্ট একটা ড্রিঙ্ক, কাজ করার সময় মাথায় যেন চাপ কম পড়ে তার জন্য। এরপর একজন পাদ্রির কাছে গিয়ে বলে, আপনিও একটু নেবেন নাকি? অন্য পাদ্রি বলে, পাগল মহিলা, এই অবস্থায় তুমি আমাদের প্রোটেক্ট করবে? গ্যালিলিয়া বলে, এর জন্য আই এম ভেরি ভেরি সরি স্যার। এরপর সিন চেঞ্জ হয়, ওই চার্চের সিন দেখানো হয় যেখানে কিং সেলুম আর সেকেন্ড প্রিন্স অ্যালবার্ট রয়েছে। অ্যালবার্ট বলে, ড্যাড শুনুন, পোপ এখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। কিং সেলুম বলে, গীতানকে দেখেছি অনেক সময় পার হয়ে গেছে। অ্যালবার্ট বলে, আপনারা একে অপরকে অনেক লম্বা একটা সময় ধরে চেনেন তাই না? কিং সেলুম বলে, হ্যাঁ, ওই সময় থেকে জানি যখন আমি একজন রাজা ছিলাম না আর সে একজন পোপও ছিল না। তখন অ্যালবার্ট ভাবে, যদি ওই ক্রিমিনালটা ওই আর্চবিশপদের মধ্যে একজন হয়ে থাকে তাহলে পোপকে আলাদা করাটাই তার জন্য সবচেয়ে নিরাপদ হয়েছে। আশা করি হঠাৎ করে কিছু ঘটে যাবে না। তখন একজন সৈনিক অ্যালবার্টের কাছে এসে বলে, পোপ গীতানের গাড়ি এসে পড়েছে। এরপর অ্যালবার্ট বাইরে এসে পোপ গীতানের ওয়েলকাম করে। অ্যালবার্ট বলে, আপনার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো পোপ গীতান, যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। পোপ গীতান বলে, আরে এ তো অ্যালবার্ট, যে তুমি তো অনেক বড় হয়ে গেছো। তখন কিং এসে পোপ গীতানের উপর ঝাঁপিয়ে পড়ে। গীতান বলে, আরে চার্লস, অ্যালবার্টের বাবা আই মিন কিং চার্লস বলে, আমি যখনই শুনেছি তুমি নিজের চার্চের ইন্সপেক্ট করতে আসছো, আমার সম্পূর্ণ শিডিউলই আমি চেঞ্জ করে ফেলেছি। তখন পোপ গীতানে বলে, আমার তো মনে হয় তুমি তোমার মেয়ের রিসাইটাল দেখতে এসেছো। কিং চার্লস বলে, হ্যাঁ এটাও ঠিক বলেছ, সে হয়তো আমার নাম ভুলে যায় বাট আমি তাকে অনেক ভালোবাসি। তখন আমরা একটা সিনে দেখি কিং চার্লস তার নাম সারিয়াকে জিজ্ঞেস করলে সারিয়া বলে, আপনি জন? কিং চার্লস বলে, আরে না, আমার প্রিয় মেয়ে, আমার নাম চার্লস। পোপ গীতানে বলে, তোমার মেয়ে যখন এমন কথা বলে তুমি রেগে যাও না? কিং চার্লস বলে, আমি আজকে আরো একটা জিনিসের অপেক্ষা করছি। পোপ গীতানে বলে, ও তাই নাকি? তখন অ্যালবার্ট বলে, আচ্ছা শুনুন, আমাদের এই ডিসকাশনটা ভিতরে করলে কেমন হয়? অ্যালবার্ট বলে, আমার চিন্তা হচ্ছে, তবে সিকিউরিটি অনেক লাইট আর অ্যাডমেন্ট ফেস্টিভ্যালের ভিতরে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসাও নিষেধ। আশা করি আমাদের সেফটিতে কোনো প্রবলেম হবে না। এরপর একটা পাস্টের সিন দেখানো হয়। অ্যালবার্ট ওই পাদ্রির পোস্টার কিংকে দিয়ে বলছে, যেহেতু আমাদের শত্রু শেপ শিফট করতে পারে তাই হয়তো এটা অতটাও কাজে আসবে না, তবে আপনার কি কিছু মনে পড়ছে? কিং বলছে, না, সত্যি বলতে আমার এটা অসম্ভব মনে হচ্ছে, আর অ্যাডমিন ফেস্টিভ্যাল ক্যান্সেল করা আসলেই সম্ভব নয়। তোমার ইনভেস্টিগেশন আপাতত অফ রাখতে হবে আর এটা পরে আবার শুরু করবে। আর আপাতত ওই দিনের সিকিউরিটি তুমি তোমার মতো করে করতে পারো, আর যদি কিছু হয়েও যায় আমি তোমার উপরেই বিশ্বাস রাখবো। বর্তমানের সিন দেখানো হয় অ্যালবার্ট এসব কথা চিন্তা ভাবনা করছে এবং বলে, আশা করি কিছুই হবে না, সবকিছু ঠিকভাবেই শেষ হবে আর সবাই এভাবে হাসি খুশি থাকবে। এরপর আমরা সিলফাকে দেখতে পাই, সে এক কোণে দাঁড়িয়ে আছে তার নতুন একটি মেড ড্রেসে। আর গাইস, সিলফার এই ভিডিও ক্লিপটা একটা সময় ট্রেন্ডিং এ ছিল, আই মিন ইনস্টায়, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে এই ভিডিও ক্লিপটার অনেক এডিট দেখেছি। যাই হোক, তখন সবাই সিলফাকে দেখে অনেক প্রশংসা করছিল। তখন একজন বলে, আরে 1 মিনিট, এই কি সেই প্রিস্টেস? আরেকজন বলে, আরে না, সে প্রিস্টেস অ্যানাস্টেসিয়ার গার্ড হয়ে এসেছে। তখন অ্যানাস্টেসিয়া সিলফাকে বলে, মনে হচ্ছে আজকে সবাই আমার থেকে বেশি তোমার উপর নজর রাখছে, তুমি একজন মেড না হয়ে চার্চেও তো জয়েন করতে পারো। তখন আলিশিয়া মুচকি হাসে আর মনে মনে ভাবে, মিস অ্যানাস্টেসিয়া, যদি তুমি সেই কালপ্রিট হয়ে থাকো অথবা ওই কালপ্রিটের সাহায্য করে থাকো, এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। তখন একটা পাস্টের সিন দেখানো হয়, অ্যানাস্টেসিয়া সিলফাকে অন্য একটা আউটফিট পরতে বলে। সিলফা বলে, কি অন্য রকমের একটা আউটফিট? অ্যানাস্টেসিয়া বলে, হ্যাঁ, তুমি যদি পুরো দিনই আমাকে গার্ড করো তাহলে তোমাকে ওই হিসাবেই সেজে থাকা উচিত। এরপর অ্যানাস্টেসিয়া সিলফাকে অনেক ছোট্ট একটা আউটফিট দেয়, যেটা পরে সে তার কোনো অস্ত্রকেই লুকিয়ে রাখতে পারবে না। তখন সিলফা এটা দেখে চমকে যায়। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়, সিলফা ভাবে অ্যানাস্টেসিয়া সে আসলেই অনেক চালাক, তার উপর সে আবার সরাসরি পোপের জন্য কাজ করে। দেখতে গেলে সে পোপের সবচেয়ে কাছের লোকদের মধ্যে একজন। আমি গডের কাছে এটাই প্রার্থনা করি সে যেন তার শত্রু না হয়। তখন অ্যানাস্টেসিয়া ভাবে, তলোয়ার ছাড়াও তার ভেতরে এত মানা ইন্টেন্সিটি, বাকি সব আর্চবিশপদের 2 জন করে গ্রুপে রাখা হয়েছে আর আমাকে তার সাথে একা দেওয়া হয়েছে, তার উপর আবার সিলভার ব্লেডারের সাথে, তার জন্য কিছু করাটা মুশকিল হয়ে পড়বে। গাইস, একে একা রাখবে না? কেন রাখবে না? এত বড় আকাইমা মহিলা। অ্যানাস্টেসিয়া আরো বলে, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও চার্চের উপর বসে থাকা কাকটা উড়ে যাচ্ছে না। গাইস, এখানে 2টা বিষয় আমি বুঝিয়ে বলছি। এই অ্যানাস্টেসিয়া হয়তো তার চোখ ঢেকে রাখায় সবকিছু দেখতে পায়, আর আপনারা ওই বৃষ্টির ভিতরে যে কাকটা দেখতে পাচ্ছেন এটা হয়তো ক্রোর চোখ, অর্থাৎ ক্রো তার
তার কাক দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। যাই হোক, তখন অ্যানাস্টেসিয়া আরো বলে, তবে এর জন্য বড় কোনো পরিবর্তন হবে না। ওই কাকটার কথা বলছে। তোমাদের অনেক দূর থেকেও দূরদর্শী পরিকল্পনা করা উচিত ছিল, আর এখন তোমরা কিছুই বদলাতে পারবে না। এরপর আমরা মাটির নিচের লাভা কাঁপতে দেখি। এতে চার্চও কেঁপে ওঠে। পোপ গিতানে বলে, হয়তো শুরু হয়ে গেছে। কিং বলে, হ্যাঁ, ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। গাইস, পোপ কিন্তু এই কাপাকাপির শুরু হওয়ার কথা বলেছে, বাট কিং ভেবেছে ফেস্টিভ্যাল শুরু হয়েছে। কিং আরো বলে, চার্চে এত জাঁকজমক পারফরমেন্সের আশা করিনি। মাটি এত কাঁপছে কেন? কেউ ড্রাম বাজাচ্ছে নাকি? তখন অ্যালবার্ট টের পেয়ে যায় মাটির নিচ থেকে উপরের দিকে অনেক কিছু ছুটে আসছে। এরপর আমরা অনেক বড় একটা ধামাকা দেখতে পাই। তখনই চার্চের বাইরে বিশাল একটা ড্রাগন বের হয়ে আসে, আর সেটা অনেক ভয়ানক হুঙ্কার দিতে শুরু করে। তখন মানুষের মধ্যে হইচই পড়ে যায়। অ্যালবার্ট বলে, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? বাইরে কিছু তো একটা হয়েছে। তখন পোপ গিতানে তার অন্ধকারাচ্ছন্ন মুখ নিয়ে বলে, এটা গেটস অফ হেইলের শব্দ, যেটা একটু আগে ভেঙে বের হয়েছে। বুঝেছ চার্লস? আমি চেয়েছিলাম তুমি এই শোটা ফ্রন্ট ডোর থেকে আমার সাথে দেখবে। এরপর একটা পাস্টার সিন দেখানো হয় পোপ গিতানের। একজন পাদ্রী এসে গিতানেকে বলছে, আপনাকে ক্যান্ডিডেট হিসেবে বেছে নেওয়া হয়েছে পরবর্তী পোপ হওয়ার জন্য। আর যে এই কথাটা বলেছিল সে ছিল দান্তে। আর এই দান্তে ওই ভিলেন পাদ্রীর মতোই দেখতে, ওই কালপ্রিটের মতো দেখতে। আর তখন আমরা দেখতে পাই গিতানেও অনেকটা দান্তের মতোই দেখতে, তার যুবক বয়সে। দান্তে বলে, আপনি কি এতে রাজি হবেন? তখন গিতানে রাজি হয়ে যায়। এরপর সকল আর্চবিশপের বৈঠক হয়। সেখানে গিতানেও ছিল। গিতানেকে তারা বলে, এখানে আমরা আপনাকে লিউমা ম্যাক্সিমা দিয়ে গোসল করাবো। যদি আপনি এটা সইতে পারেন আর আপনার মনের পবিত্রতা অটুট থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে একজন সেন্ট হবেন এবং পোপ হওয়ার যোগ্য। এরপর ওই সকল পাদ্রী একসাথে বলে, লিউমা ম্যাক্সিমা। তখন গিতানের ওপর লুমা ম্যাক্সিমার আলো পড়ে। তখন দান্তে এই বিষয়টা লুকিয়ে লুকিয়ে দেখছিল। গিতানে তখন বলে, আমার অন্তরস্থলে কোনো অন্ধকার নেই, আর আমায় কোনো কিছুর প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি কোনো ভুল করিনি, কারণ ভুল করেছে তারা, আর তাই আমার কোনো অনুশোচনা নেই। অনুশোচনা তাদের। তখন সব পোপেরা হাততালি দেয়, বলে, এটা আসলেই অসাধারণ, একটু রিয়াকশন দেখলাম না। এরপর তাকে পোপের ক্রাউন পরিয়ে দেওয়া হয়। তার গলায় ওই রোজরিটাও দেওয়া হয়, ব্যাবিলন ফাইটের সময় শয়তান পাদ্রীটার কাছে যেই রোজরিটা পেয়েছিল। তখন ওই আর্চবিশপেরা আরো বলে, অন্তরস্থলে কোনো খারাপ কিছুরই চিহ্ন নেই। বিশেষ করে লুমা ম্যাক্সিমার এই বিষয়টা হওয়ার পরও সে আসলেই অনেক যোগ্য একজন ব্যক্তি। তখন গিতানে ভাবে তারা সবাই ভুল ছিল। ওই সময় আমি এই বিষয়টা অনুভব করতে পেরেছি। ওই ব্ল্যাক কয়েলিং সেন্সেশন আমাকে বশ করার চেষ্টা করছিল। ওইটা গডের দৃষ্টিতে খারাপ থেকেও বেশি ভয়ানক, আর তার গভীরে কোনো আলোই পৌঁছাতে পারে না। আর ওই অন্ধকারের প্রতি আমার বিশ্বাস গভীরের সমতুল্য গভীর। এরপর বর্তমানের সিন দেখানো হয়। পোপ গিতানে বলছে, মনে হচ্ছে বাইরে অনেক কোলাহল হচ্ছে। তো গাইস, এখন বুঝতে পারলেন আসল কালপ্রিট কে, আর এখানে আসল বিষয়টা কি? গিতানে আরো বলে, আসলে আমি চেয়েছিলাম এই চার্চের নিচ থেকে কিমেরাস উপরে উঠে আসবে, তবে অ্যালবার্ট সেই ফ্যাসিলিটি নষ্ট করে দিয়েছে। তবে এতে কোনো সমস্যা নেই, আমার ফোর্সেস পুরো দেশে পানির প্রবাহর মতো বইবে, যতক্ষণে সবকিছু না ডুবে যাবে আর ধ্বংস হয়ে যাবে। তখন সাধারণ প্রজারা বিভিন্ন জায়গায় অনেক গর্ত দেখতে পায়, আর সেই গর্ত থেকে কিমেরাস বের হয়ে আসছিল। তখন তো সব প্রজারা আর্তনাদ করছে আর বাঁচার চেষ্টা করছে, আর মনস্টাররা তাদের শিকার করে বেড়াচ্ছে। অ্যালবার্ট বলে, এটা কিভাবে হতে পারে? আমরা যাকে বাঁচাতে চেয়েছি সেই আসলে মাস্টার মাইন্ড। এমনটা হওয়ার কথা নয়। যেভাবেই হোক আমাদের ড্যাডকে প্রোটেক্ট করা উচিত ছিল। পোপ গিতানে বলে, এরপরে পালা তোমার অ্যালবার্ট, কারণ তুমি তোমার পিতার ইচ্ছের উত্তরাধিকারী। তবে সত্যি বলতে আমি এমন সবাইকেই ধুলোর সাথে মিশিয়ে দিতে চাই যারা গডের ইচ্ছার অনুসারী। এই দেশের আইন কানুন ডিভাইন টিচিংকে উদ্দেশ্য করে তৈরি করা, কখনো কাউকে না মারা, ধোঁকা না দেওয়া, চুরি না করা, এমন সব বিধিনিষেধ যেগুলোকে মানুষ সত্যি মনে করত। তবে এই সব কিছুই ভুল। কাউকে মারা, চুরি করা, এতে কারোই কিছু যায় আসে না। গাইস, গিতানের এই কথাটা বলার কারণ আপনারা জানতে পারবেন। সে আদেও সত্যিকারই ভিলেন কিনা, যদি এগুলো করার কারণ আসলে পবিত্র হয়ে থাকে। তারপর আমরা দেখি তার হাত থেকে একটা মনস্টার বের হয়ে আসে। এরপর আমরা আরেকটা বিষয় দেখি, জেরিল তার মানুষ রূপে ফিরে এসেছে। সবাই তার আসল রূপ দেখে ফেলে। জেরিল বলে, গিতানে কি করছো এসব? গিতানে বলে, আরে এই আওয়াজ, আমরা প্রথমবার দেখা করছি তাই না অ্যাঞ্জেল জেরিল? এত কিছু হওয়ার পরও তোমার গড পৃথিবীতে আসার জন্য নিষেধ করছে? আমি তো ভেবেছিলাম আমার এই পাগলামি যথেষ্ট গডকে এখানে ডাকার জন্য।
জেরিল বলে, এসব তোমার সাথে কে করেছে? উত্তর না দিলে আমি তোমার উপর জাজমেন্ট দেব। অ্যালবার্ট ভাবে, এ কি কোনো সিক্রেট ডিভাইন পাথ, সবাইকে ডিভাইন সরসারি দানকারী? হয়তো তার মাধ্যমে আমরা পোপ গিতানকে থামাতে পারবো। কোনো হতাহত ছাড়াই আশা করি বাবাকে এখান থেকে সুরক্ষিত বের করে নিয়ে যেতে পারবো। তখন গিতানে অ্যালবার্টের চাল বুঝে যায়, তাই সে তার মনস্টার হাত বের করে অ্যালবার্ট আর কিং চার্লসকে ধরে ফেলে। তখন পোপ গিতানেকে দেখে ওই স্থানে থাকা সবাই অবাক হয়ে যায়। একজন বলে, এ কি, এটা কি কোনো মনস্টার? আর একজন বলে, না, সে তো পোপ গিতানে। আর একজন বলে, তবে পোপ গিতানেকে মনস্টার মনে হচ্ছে কেন? আরেকজন বলে, কেউ কেউ সৈনিকদের ডাক দাও। তখন কিং চার্লস বলে, আমি যখন প্রথমবার তোমার চেহারাটা দেখেছি, আমাদের যৌবনের সময়ের কথা মনে পড়ে গেছে। নয়তো এমনটা বললে আরো ভালো হবে, যদি তোমার ছেলে জীবিত থাকতো তাহলে হয়তো দেখতে এমনই মনে হতো। আর এটাই কি কারণ যেটা তোমাকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে? গাইস, কিং এর বলা এই কথাগুলোর পিছনে একটা ঘটনা আছে, যেটা আপনারা শেষের দিকে জানতে পারবেন। এই এনিমের শেষের দিকে। আর কিং ওই পোস্টারের কথা বলছে। পোস্টারে যাকে দেখেছিল সেটা ছিল পোপ গিতানের যুবক বয়সের পোস্টার। আর দান্তেও আসলে পোপ গিতানের মতোই দেখতে। তো সবাই প্রথমে দান্তেকে পোপ গিতানে মনে করে তাকেই আসল কালপ্রিট ভেবেছিল। আশা করি আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। তখন পোপ গিতানে বলে, চার্লস, এটাই কি তোমার শেষ কথা? এরপর গিতানে তার হাত দিয়ে কিং চার্লসকে আরো জোরে ঠেসে ধরে। তখন অ্যালবার্ট এটা দেখে তার বাবার জন্য ভয় পেয়ে যায়। আর ওই স্থানে থাকা সৈনিকরা বলে, ইয়োর ম্যাজিস্ট্রি, আপনি কি ঠিক আছেন? তখন কিং চার্লস জেরিলকে বলে, অ্যাঞ্জেল, প্লিজ আমার সন্তানদের রক্ষা করুন। অ্যালবার্টকে যেভাবেই হোক এখান থেকে বের করে নিয়ে যান। আর আমার দুই সন্তানকেই বলবেন আমি তাদের রিসাইটেল দেখতে আসতে পারিনি, তারা যেন আমায় ক্ষমা করে দেয়। অ্যালবার্ট বলে, অ্যাঞ্জেল, আপনি আমার চিন্তা করবেন না, আপনি আমার বাবাকে আগে বাঁচান, কিং সবার আগে। গিতানে বলে, তোমরা চিন্তা করো না, আমি পুরো রয়্যাল ফ্যামিলিকেই স্বর্গে পাঠিয়ে দেব, সেখানে বসেই নিজের সন্তানদের রিসাইটেল দেখো। তখন অ্যালবার্ট বলে, আমার ড্যাডকে বাঁচান। এরপর গিতান কিছু একটা অনুভব করে। সে বলে, আচ্ছা, এক সেকেন্ড, কি বললো চার্লস? এখানে তার দুইজন সন্তান রয়েছে। তখনই আমরা দেখি লয়েডের টেলিপোর্টেশনের মাধ্যমে ওই স্থান থেকে চার্লস বাদে সবাই টেলিপোর্ট হয়ে যায়। জেরিল বলে, সত্যি বলতে আমি প্যারাডাইস থেকে পারমিশন ছাড়াই ছুটি নিয়ে নিয়েছিলাম। এই মর্টাল রেলে আমি এখন তার সেবা করি। এরপর আমরা দেখি লয়েড গুটি গুটি পায়ে নায়কের মতো পাট নিয়ে এগিয়ে আসছে। এটা দেখে গিতান একটু চমকে যায়। গিতান বলে, মনে পড়ে গেছে, তুমি ওই দিন আমার পাশ দিয়ে যাচ্ছিলে। এরপর গিতান উপর থেকে নিচে লাফিয়ে পড়ে এবং বলে, ওই ছেলেটা যে হঠাৎ করে আমার পেছনে এসে পড়েছিল, আর তার উপস্থিতি হঠাৎ করে আসায় আমার সম্পূর্ণ শরীর কাঁপতে শুরু করে, যেটা আমি খুব সহজেই উপেক্ষা করেছিলাম। এত সুন্দর একটা মিসক্যালকুলেশন একটা মানুষ হয়ে করতে পারে। আর এভাবে তো আমি হেভেনে যেতে পারবো না, আর তাই হয়তো ভেবেছিলাম আমি এমনটাই করব, এই দেশটা মুছে দিয়ে গডের বিশ্বাসকেও। হয়তো এই ধ্বংসযজ্ঞের কারণে গড বাধ্য হয়ে যাবে, আর সে আমাকে শাস্তি দিতে পৃথিবীতে নেমে আসবে। এই ছোট্ট একটা আশার আলোতেই আমি বেঁচে আছি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার মৃত্যুর মাধ্যমে আমার ওই কাজ সম্পূর্ণ করব। কেউ একজন যে আমাকে এমনটা অনুভব করাতে পারে, যার সেবায় একজন অ্যাঞ্জেল নিয়োজিত। তুমি কি নিজেকে গডের থেকেও বড় হর্তাকর্তা মনে করো নাকি? লয়েড বলে, আমি তো শুধু একজন প্রিন্স, তাও আবার 7th প্রিন্স। এরপর সিন চেঞ্জ হয় সেলুম কিংডমের ক্যাসেলের দিকে। ফেস্টিভ্যালে থাকা সবাই ওই ক্যাসেলের ভিতরে টেলিপোর্ট হয়েছে। অবশ্যই এটা লয়েড করেছে। তখন ডায়ান এটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, এসব কি? অ্যালবার্ট বলে, ডায়ান, আমরা কি সেলুমের প্রাসাদে রয়েছি? তখন বাকিরাও বলতে থাকে, এটা কি হচ্ছে, আমরা এখানে কিভাবে? ডায়ান বলে, এটা তো আমার জিজ্ঞেস করার কথা। আচ্ছা, বাহিরে যে হুড়োহুড়িটা হচ্ছে, যে ঝামেলাটা তৈরি হয়েছে, এখানের এই বিষয়টা কি তার জন্যই ঘটেছে? অ্যালবার্ট বলে, হ্যাঁ, ঠিক বলেছ, আমার তোমার সাহায্য লাগবে। এরপর অ্যালবার্ট তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, শত্রু তার বডিকে যে কোনোভাবে শেপ শিফট করতে পারে, আর তাই সে পোপ গিতানের মতো পার্সোনালিটি তৈরি করতে পেরেছে। তখন কিং চার্লস এক মুহূর্তের জন্য থমকে যায়। সে বলে, না। তারপরে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলছো। ক্যাসেলের সব সৈনিকদের ইনফর্ম করো, শহরে সেনা মোতায়েন করো। শত্রুরা 3টা ক্যাথিড্রাল দখল করে নিয়েছে, যাই হয়ে যাক না কেন আমার প্রজাদের নিরাপত্তার ব্যবস্থা করো। এরপর আবার সিন চেঞ্জ হয় লয়েড আর গিতানের দিকে। গিতান বলে, একে সামনাসামনি দেখে এখন বুঝতে পারছি তার শক্তিকে তেমন একটা গুরুত্ব না দিয়ে কত বড় ভুল করেছি। মানা কনভেনসেশন আর মানা অ্যাপারচার ম্যানিপুলেশন, নিজের আসল অস্তিত্বকে লুকানোর জন্য সে প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণ মানা ইউজ করছে। তুমি নিজের অস্তিত্বকে লুকানোর কলা প্রদর্শনীতে পারদর্শী, ঠিক আমার মতো। তখন গ্রিম এসে বলে, প্রিন্স লয়েড, সারিয়া এবং ইশাক দুজনেই এখন সম্পূর্ণ সেফ। লয়েড বলে, ঠিক আছে,
তো তোমরা দুজন গিয়ে সিটিতে যারা ফাইট করছে তাদের সহযোগিতা করো। গাইস, সামনে আপনারা অনেক মজাদার কিছু দেখতে পাবেন। আপনারা গ্রিমের নতুন একটা রূপ দেখতে পাবেন। আমার এক্সপেকটেশন থেকে কিমিরা অনেক বেশি শক্তিশালী, ওগুলো সবকিছুই ধ্বংস করছে, আর এদিকে আমার গীতানকে সামলাতে হবে। জেরিল বলে, প্লিজ থামুন, এটা আমার জন্য পার্সোনাল বিষয়, তার সাথে আমায় লড়াই করতে দিন। লয়েড বলে, তুমি তাকে হারাতে পারবে না। গ্রিম ভাবে সে এত টাফ নাকি। গ্রিম লয়েডকে বলে, আমি এটা ভাবছি আপনি মিস্টিরিয়াস পাস্টারকে ট্রেস করে টেলিপোর্ট কেন করছেন না। লয়েড বলে, এতটা কম সময় দেখা হয়ে এটা সম্ভব নয়, আর ওই সময় তার মানা একেবারে ছিল না বললেই চলে। তার মানে সে ওইটা করে আমি যেটা করতাম, অর্থাৎ মানাকে লুকানো। গ্রিম ভাবে, হ্যাঁ, সে নিজের মানাকে প্রেস করছে, হতে পারে সে একটা ডিমন লর্ডের মতো শক্তিশালী। এরপর গ্রিম লয়েডকে বলে, আমি যাব না, আমি যদি চলে যাই আপনি আবার পাগলামি শুরু করবেন, যেমন কোনো ব্যারিয়ার কাজ না করেই আপনি ফাইট শুরু করে দেবেন, যেটা অনেক বিপজ্জনক। আপনি এমনটাই করবেন তাই না? লয়েড বলে, না, এমন করব না। গ্রিম বলে, তাহলে কথা দিন। লয়েড বলে, ঠিক আছে, কথা দিচ্ছি। গাইস, আপনাদের মনে আছে আগের সিজনের গিসানের কথা? সিজন 1-এ ডিমন লর্ড গিসান। আমার মনে হয় এই গিসান আর গীতান দুজনেরই শক্তির লেভেল একই, বাট এমনটা হতে পারে তাদের শক্তির স্ট্রাকচার ভিন্ন এবং তাদের ফাইটিং ফর্মুলাও। যাই হোক, তখন গ্রিম বলে, আচ্ছা ঠিক আছে জেরিল, চলো এখনই। এরপর তারা ওই স্থান থেকে চলে যেতে নেয়। তখনই গীতান কাস্ট করে আনহোলি স্ক্যালিভার এবং বলে, জেরিল, তুমি কোথাও যাচ্ছ না। আর ওই আনহোলি স্ক্যালিভারগুলো গীতান জেরিলের দিকে তাক করে। ওই সময় আমরা দেখি লয়েডের মানা অ্যাক্টিভ হয়ে যায়। গীতান জেরিলকে অ্যাটাক করতেই যাবে, এরই মধ্যে ওই চার্চে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেটা লয়েড তার মানার প্রেসার রিলিজ করার কারণে হয়েছে। এরপর লয়েড তার একটা ফায়ার ম্যাজিক গীতানের দিকে ছুড়ে মারে, আর ধীরে ধীরে ওই ফায়ারটাকে আরো বেশি তীক্ষ্ণ করে ফেলে। তখন লয়েড ওই ফায়ারকে যতটা তীক্ষ্ণ করেছিল তার থেকেও বেশি তীক্ষ্ণ করতে কাস্ট করে মানা ফোকাস ইনফালসা ইনসিনিস। এত ভয়ানক অ্যাটাক করার পরও আমরা দেখি গীতানের কিছুই হয়নি, বরং সে উল্টো হাসছিল। তখন লয়েড তার সামনে টেলিপোর্ট হয়ে আসে। এরপর তার মুখের ওপর উড়াধুরা মারতে শুরু করে। মারতে মারতে লয়েড তাকে নিজের লাক্সায় নিয়ে যায় এবং বলে, ডিভাইন সেফটি পাল। এরপর আমরা দেখি লয়েড তার অনেকগুলো লাক্সাকে গীতানের বডির ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর ওই অবস্থায় সে তার লাক্সার তীক্ষ্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। এরপর লয়েড বলে, গীতান, এমন অনেক কথাই আছে যা আমি তোমাকে বলতে চাই, কিন্তু একটা কথা আমি তোমার সামনাসামনি বলতে চেয়েছিলাম, সেটা হলো তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। তখন গীতানে একটা হাসি দেয়, আর আমরা দেখি তার আনহোলি স্ক্যালিভার ট্রান্সফর্ম হয়ে যায়। আর এখান থেকেই এপিসোড 19 সমাপ্তি হয়। তো গাইস, সামনে এমন কিছু ঘটতে চলেছে যেটা আমি নিজেও এক্সপেক্ট করিনি। আর অবশ্যই পরবর্তী এপিসোডগুলো সম্পূর্ণ দেখবেন, কিছুই মিস করবেন না, তা না হলে এই গল্পের আসল উদ্দেশ্যটাই বুঝবেন না। এর মধ্যে আবার কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আমি বলেই দেই। আপনারা গ্রিমের এমন একটা রূপ দেখতে পাবেন যেটা দেখে চমকে যাবেন। এরপর গীতানের আসল ঘটনা জানতে পারবেন, সে আসলে কেন এমন পরিস্থিতি বেছে নিয়েছে, এবং পরিশেষে সবচেয়ে বড় টুইস্ট, যেটা দেখে আপনারা সিজন 3 এর জন্য আরো বেশি আগ্রহী হয়ে উঠবেন। তাহলে আপনারা এমন কাউকে দেখতে পাবেন, তার মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাবে সিজন 3-তে কি ঘটতে চলেছে। তো গাইস, আর কথা না বাড়াই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং পাশেই থাকবেন এ ধরনের এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।